আজকের বিষয় হলো খেলা হবে, আত্মঘাতী গোল করল কে। কেন এই বিষয়, কেন এই সতর্কীকরণ বার্তা? তার কারণ আমরা দেখেছি পরিবর্তনের আগে বিধানসভা ভাঙচুর, তারপরেই পরিবর্তন। অনেকে বলছে এই মুহূর্তে শাসক ক্রমশ প্রভুর মতো আচরণ করছে, বিদেশি অতিথিকে ভাবছে তার বাড়ির অতিথি। অনেকে বলছেন এই মুহূর্তে শাসক তার অহংকার অহমিকার চূড়ান্ত তুঙ্গ মুহূর্তে পৌঁছেছে। বাংলার যারা সাধারণ মানুষ তারা জানেন পুলিশ নেই। পুলিশ যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখেছি তারা সেলফি তুলতে ব্যস্ত। আমাদের এর রাজ্যে প্রশাসন নেই, এর রাজ্যে সাধারণ মানুষের অধিকার নেই। এই কি প্রথমবার নাকি? শতরূপ আমার খুব ভালো বন্ধু, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। 2007 সালে মারাদোনা আরেকবার এসেছিলেন। কি কি সমস্যা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব না, কিন্তু যেটা ইম্পর্টেন্ট 2008-এ একটা ইন্ডিয়ান ফুটবল স্কুল, 53 একরের একটা ফুটবল স্কুল হওয়ার কথা ছিল মহেশতলাতে। তার পেছনে স্পন্সরের নাম কি জানেন? দুষ্টু লোকেরা বলে সেটা নাকি পৈলান বলে একটা চিটফান্ড। এক্ষেত্রে অর্গানাইজারের নাম কি জানেন? সমাপতন নয়, শতদ্রু দত্ত। এবার আপনি তো ট্র্যাক রেকর্ড দেখবেন। ভুল নিশ্চয়ই আছে, সরকারের ভুল আছে। সরকার কি ভেবেছিলেন? সরকার ভেবেছিল যে আমাদের মধ্যে যতই রাজনৈতিক বিরোধিতা থাক, মেসির মতো একজন আন্তর্জাতিক তারকা আসলে সেটার সঙ্গে দেশের সম্মান জড়িত থাকে। হয়তো এখানে সেরকম কিছু বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা কোনো রাজনৈতিক দলই করবে না। এটা ভুল ছিল। ভাবা আমাদের উচিত ছিল যে শতদ্রু দত্তর সংস্থা রাত্রির 2:30-র সময় 2:20 থেকে 2:30 মেসিকে কলকাতায় অবতীর্ণ করিয়ে হায়াতে নিয়ে গেছেন। একটা মানুষের জেট ল্যাগ বলেও একটা বিষয় থাকে। পরের দিন সকাল থেকে যে ইভেন্টগুলো তাকে দেওয়া হয়েছে, মেসি স্টেডিয়ামে যখন আসার কথা ছিল তার অনেক পরে মাঠে ঢুকেছেন। তো কলকাতাতে এর আগেও খেলা নিয়ে 1980 16ই আগস্ট, 1996 বিশ্বকাপ সেমিফাইনাল, তারপরে আরও অনেকগুলো ঘটনা কিন্তু ঘটেছে। খেলার মাঠের আবেগ আমরা আগেও দেখেছি। খেলার মাঠে আবেগ, উত্তেজনা, চেয়ার ভাঙা দেখেছি, বোতল ছোড়া দেখেছি। যেটা দেখিনি সেটা হলো মাঠের মধ্যে জয় শ্রীরাম স্লোগান এবং পতাকা। এই প্রথমবার আমরা প্রত্যক্ষ করলাম মাঠের মধ্যে। আমি উত্তমবাবু কয়েকটা প্রশ্ন করলেন, সুভাষ চক্রবর্তীর কথা বলেন। আমি সম্মান করি, শ্রদ্ধা করি, সুভাষবাবুকে সম্মান করি। অনেক ভালো কাজ তিনি করেছেন বাংলার ক্রীড়াক্ষেত্রে। কিন্তু সে সঙ্গে এটাও তো মানতে হবে যে মারাদোনা যখন এসেছিল সেই সময় টাইমস অফ ইন্ডিয়া মারাদোনার ট্যুরকে নিয়ে সুভাষ চক্রবর্তীকে কেন্দ্র করে কোন খবর পরিবেশন করেছিল? অনেকে বলেন কারোর সর্বনাশ তো কারোর পৌষ মাস। অনেকে বলেন এই মুহূর্তে বাংলা মিডিয়ায় যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছেন তা নিয়ে মেসির মতো দুরন্ত গতিতে খেলছেন সামাজিক মাধ্যম থেকে টেলিভিশন চ্যানেলে বিতর্ক সভায় শতরূপ ঘোষ। সিপিএম নেতা, তরুণ সিপিএম নেতা শতরূপ ঘোষ কি বলেন শুনব। নমস্কার। প্রথম কথা হচ্ছে, অভিষেক বলার সময় যে আমি আমার খুব ভালো বন্ধু, এবং অভিষেক আমার তার থেকেও ভালো বন্ধু। সেই কারণে আমি প্রকৃত বন্ধুর মতো আমি কতগুলো ভুল শুধরে দিই। প্রথম কথা হচ্ছে, ও যেটা বলেছিল যে 2007-এ যখন মারাদোনা কলকাতায় এসেছিলেন, 2007-এ মারাদোনা কলকাতায় আসেনি। মারাদোনা এসেছিলেন 2008 সালের ডিসেম্বর মাসে। যাই হোক, সেটা বড় কথা নয়। তার থেকে বড় কথা হচ্ছে শতদ্রু দত্ত সেই সময় একটা বোধহয় বেসরকারি কোনো কোম্পানিতে চাকরি ফাকরি করতো। শতদ্রু দত্ত সম্পর্কে ও তো এই ঘটনাটা ঘটার পরে যা বেরোচ্ছে দেখলাম, তার থেকে পড়লাম শতদ্রু দত্ত 2011 সালের অক্টোবরের পরে চাকরি বাকরি ছেড়ে নিজে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং তারপরে এই এমপ্রেসারিয়ার ব্যবসা শুরু করে এবং সো অন অ্যান্ড সো ফোর্থ। 2008-এ শতদ্রু দত্তর মানে এসব এই ইভেন্ট করা, মারাদোনাকে আনা, এসবের সাথে পিনকুলে কোনো সম্পর্ক ছিল না। অভিষেক কবে থেকে এরকমভাবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র হয়ে গেল আমি জানি না। তার থেকে এবং আরেকটি কথা যেটা বললো পৈলান গ্রুপ, মহেশতলাতে আপনারা সবাই জানেন যে শ্রমিক লাহিড়ী সেখানে উদ্যোগ নিয়েছিলেন, তখন মহেশতলার এমপি ছিলেন। ওখানে একটা ফুটবল একাডেমি তৈরি করা, মহেশতলা পুরসভার সাথে যৌথভাবে পিপিপি মডেলে অনেক প্রাইভেট কোম্পানি সেখানে তারা তাতে ইনভেস্ট করেছিল। পরবর্তীকালে সেটা বোধহয় মহেশতলা পৌরসভা তৃণমূলের হাতে যাওয়ার পর ওরা সেটাকে বিক্রি করে দেয়, ওদের শেয়ারটা বিক্রি করে দেয়। কিন্তু আমাদের সময় ওটা মহেশতলা পুরসভার তার মূল ইয়ে ছিল আর কি।
তো সেই সময় আরও 10টা গ্রুপের সাথে ডেফিনেটলি পৈলান গ্রুপেরও সেখানে স্পন্সরশিপ ছিল, কিন্তু পৈলান সেই সময় রিয়েল এস্টেট কোম্পানি ছিল, স্কুল বানাতো, কলেজ বানাতো, নার্সিংহোম বানাতো। পৈলানের সাথে কোনো চিটফান্ডের ব্যবসা ছিল না। পৈলান চিটফান্ডের ব্যবসা ওই ডায়মন্ড হারবার এলাকায় শুরু করেন মূলত তার পরের বছর সোমেন মিত্র ওখানকার এমপি হওয়ার পর থেকে। তো সোমেন মিত্র তখন কংগ্রেসের এমপি, তৃণমূলের এমপি হয়েছিলেন। যাই হোক, সোমেন মিত্র এমপি হওয়ার পর থেকে, আমি সোমেন মিত্রকে এখানে জড়াচ্ছি না, ওনার সাথে পৈলানের কোনো সম্পর্ক ছিল না, এটা আমি কোনো ব্যঙ্গ করে বলছি না, সত্যিই বলছি। কিন্তু ঘটনাক্রমটা আমি বললাম যে সোমেন মিত্ররা এমপি হলেন 2009 মহেশতলা এবং বা ডায়মন্ড হারবারে, তারপর থেকে এই সমস্ত ব্যবসা সুদীপ্ত সেন পৈলানদের ওখানে হচ্ছে খেলা হবে শুরু হলো। সুতরাং এই আমি জাস্ট একটু ওকে সংশোধন করে দিলাম এই জায়গাগুলোতে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আজকে যেটা হচ্ছে, যেটাকে আমরা আলোচনা করছি, পশ্চিমবাংলায় যারা টক্সিক ভিআইপি কালচার চলছে তার একটা নিকৃষ্টতম উদাহরণ আমরা দেখলাম। এটাকে নিয়ে আমরা এত আলোচনা করছি, এটা মেসি বলে, কিন্তু এইরকম ভিআইপি কালচার আমরা প্রত্যেক দিন আমাদের দুধারে দেখছি। ধরুন আমি বলছি মেসি এখান থেকে চলে যাওয়ার পরে, আমি যদি উল্টো দিক থেকে শুরু করি, দুটো রাজ্যে, দিল্লি পরে যোগ হলো, কিন্তু দুটো রাজ্যে পরপর আমরা দেখলাম তেলেঙ্গানা এবং তারপরে মহারাষ্ট্র। একটা রাজ্যে কংগ্রেসের সরকার, একটা রাজ্যে বিজেপির সরকার, তারা একে অপরের একেবারে সম্পূর্ণ ভিন্ন মেরুর দুটো দল, কিন্তু দুটো রাজ্যেই আমরা দেখলাম অত্যন্ত সভ্যভাবে ইভেন্টটা পরিচালিত হলো না। তেলেঙ্গানাতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে কি রাহুল গান্ধীর মতো ওই স্টেচারের একজন নেতাকে এরকম হ্যাংলামি করতে দেখেছি অরূপ বিশ্বাসের মতো, না মহারাষ্ট্রে আমরা দেবেন্দ্র ফডনভিস বা তার মানে মাঝে মধ্যে দেখে তো মনে হচ্ছিল তেলেঙ্গানা আর মহারাষ্ট্রের মন্ত্রীগুলো বোধহয় অনাথ, ওদের বোধহয় তিন কুলে কোনো আত্মীয় স্বজন নেই, ওরা একটা আত্মীয়কে নিয়ে যেতে পারেনি মেসির কোলে ওঠার জন্য। আমাদের এখানে কাউন্সিলরের বউ পর্যন্ত 2 মেয়েকে নিয়ে চলে গেছে। এই যে আমাদের তৃণমূলের দাদা এত কিছু বললেন যে শতদ্রু দত্তর কোথায় দোষ ছিল, বিরোধীদের কোথায় দোষ ছিল, সেই দিন চন্দ্রসূর্যের পজিশনে একটুখানি গণ্ডগোল ছিল যে কারণে হয়ে গেছে, মেসির ঘুম পেয়ে গেছিল, সব বললেন, কিন্তু জুঁই বিশ্বাস আর তার 2 মেয়ে ওখানে মেসির পাশে দাঁড়িয়েছিল কেন এটা বললেন না। কেন অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওখানে মেসির গলা ধরে ঝুলছিল এটা বললেন না। অরূপ বিশ্বাস প্রথমে মেসির কাঁধে হাত রাখলেন, একটু পরে দেখি হাতটাকে নামিয়ে অরূপ বিশ্বাস পিঠে নিয়ে গেছেন, তারপরে দেখি হাতটাকে নামিয়ে কোমরে নিয়ে গেছেন, এরপরে বলছেন মেসির জেট ল্যাগ ছিল চলে গেছে, মেসি চলে না গেলে তারপর হাতটাকে নামিয়ে কোথায় নিয়ে যেতেন, মেসি চলে যেত না তো কী করতো ওখান থেকে, এইটা বললেন না যে কেন 5 মিনিট অন্তর অন্তর অরূপ বিশ্বাসের হাতটা 3 ইঞ্চি করে নামছিল। মানে এটা বাদ দিয়ে বাকি সবার সব দোষ ছিল, খালি তৃণমূলের কোনো দোষ ছিল না। শুভশ্রী গাঙ্গুলির কথা বলতেন, শুভশ্রী গাঙ্গুলি মেসির কোথায় ভীষণ ব্লক করেছে না করে জানি না, আমি মাঠে ছিলাম না, আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু জানি গ্যালারি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে মেসিকে দেখার দাম যদি 15,000 টাকা হয়ে থাকে, তাহলে মেসির পাশে দাঁড়ানোর দাম অন্ততপক্ষে 15 লাখ টাকা হওয়ার কথা ছিল। শুভশ্রী গাঙ্গুলি কি 15 লাখ টাকা দিয়ে টিকিট কেটে মেসির পাশে দাঁড়িয়েছিলেন, নাকি উনি তৃণমূলের একজন এমএলএর বউ বলে এবং নিজে একজন সেলিব্রিটি বলে টাকা দিয়েছে সাধারণ মানুষ, টাকা দিয়েছে ক্রীড়াপ্রেমী সাধারণ বাংলার কি আশপাশের রাজ্যের ছেলে মেয়েরা, আর তাদের টাকার বিনিময়ে এই কতগুলো 2 পয়সা সেলিব্রিটি এই সস্তা প্রিভিলেজ নিয়েছে। কথা হচ্ছে এই টক্সিক ভিআইপি কালচার নিয়ে এখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গেরুয়া পতাকা, ডেফিনেটলি খেলার মাঠে আমরা গেরুয়া পতাকা দেখতে অভ্যস্ত নই, কিন্তু দাদা তৃণমূলকে তো এই জবাব দিতে হবে, পুলিশকে তো এই জবাব দিতে হবে যে আরজি কর আন্দোলনের সময় ওই সল্টলেক স্টেডিয়ামে জাস্টিস ফর আরজি কর লেখা পতাকা নিয়ে যাওয়া যায়নি, টিপু নিয়ে যাওয়া যায়নি, পুলিশ পশুর মতো মাটিতে ফেলে মেরেছে, আর সেই পুলিশ কি করে গেরুয়া পতাকা স্টেডিয়ামের ভেতর ঢুকিয়ে দেয়। দেখছি বিধাননগর পুলিশের কত বড় দুর্নীতি বলতে পারেন, বিধাননগর পুলিশের কমিশনার তার আগের দিন প্রেস কনফারেন্স করে বলছেন মাঠে একটা জলের বোতল অ্যালাউ করবো না। ইডেন গার্ডেন্সের কথা বললেন 96 সালে, ঠিক কথা, ইন্ডিয়া শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচ ডিসরাপ্টেড হয়েছিল। আমি আর একটা ঘটনা মনে করাই, আমার খুব ভুল না হলে 1999 সাল খুব সম্ভবত ইন্ডিয়া পাকিস্তান টেস্ট হচ্ছিল, পরপর 2 বলে শোয়েব আখতার আর সচিন, শোয়েব আখতারের পরপর 2 বলে সচিন আর দ্রাবিদ আউট হলো, তারপরে একই রকমভাবে ইডেনে খানিকক্ষণের জন্য খেলা থেমে গেছিল, দর্শকরা বোতল ছুঁড়েছিলেন, তখনও আমাদের সরকার। এই ঘটনাগুলো ঘটার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে খেলার মাঠে কোনো জলের বোতলকে অ্যালাউ করা হবে না, কেননা যখন খেলার ফলাফল একটু মনের মতো হচ্ছে না তখন এই দর্শকদের মধ্যে প্রবণতা যে মাঠে বোতল ছড়া হচ্ছে, অ্যালাউ করা হবে না। বিধাননগরের পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে বললেন যে আমরা একটা বোতল মাঠে অ্যালাউ করবো না, কেউ বোতল নিয়ে যেতে পারবেন না। কত বড় দুর্নীতি চিন্তা করুন, দুর্নীতি বলবো না, ছ্যাঁচড়ামি বলবো এগুলোকে। আমি ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা থাকবো, মেসিকে দেখবো দিনের বেলা রোদের মধ্যে, আমি পকেটে করে কি ব্যাগে করে একটা জলের বোতল নিয়ে যাবো, আমাকে গেট থেকে পুলিশ নিয়ে নেবে না, ভেতরে বোতল অ্যালাউড নয়, ভেতরে কিয়স্ক করা আছে, প্লাস্টিকের প্যাকেট আছে, ওখানে জল খাবেন, স্টেডিয়াম থেকে আমরা ব্যবস্থা রেখেছি, আমি বোতলটা নিয়ে ঢুকতে পারবো না। তারপরে স্টেডিয়ামের ভেতর ঢুকে যাওয়ার পরে আমি দেখছি কোনো ব্যবস্থার কোনো ব্যাপার নেই। কেন ব্যাপার নেই না, অরূপ বিশ্বাসের এক চামচা সে নাকি যে জিনিসটা বেআইনি, ইডেন গার্ডেন্সে মেসি আসছে বলে না, মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হোক, টালিগঞ্জ অগ্রগামীর খেলা হোক, কি ইডেনে কোনো ম্যাচ হোক, রঞ্জি ট্রফি ম্যাচ হোক, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ম্যাচ হোক, আইপিএল ম্যাচ হোক, যে জিনিসটা বেআইনি জলের বোতল, সেই বেআইনি জিনিস বিক্রি করার নাকি অরূপ বিশ্বাসের চামচা টেন্ডার পেয়েছে। আর কেমন টেন্ডার, 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি করছে।
একটা স্টেডিয়ামে যদি 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয় আর 1 লাখের কাছাকাছি বোতল বিক্রি হয়, 40, 50, 60 হাজার যে কজন মানুষ ছিলেন আমি ধরে নিচ্ছি, কেউ একটা কেউ দুটো বোতল কিনে থাকে, চিন্তা করতে পারেন একটা বোতলে 180 টাকা কাটমানি, এই করে ইন্টু 1 লাখ, কত কোটি টাকা খালি এক বেলায় 3 ঘন্টায় এই বোতল বিক্রির নাম করে অরূপ বিশ্বাস কোম্পানি তুলেছে। আমরা ওইগুলোকে নিয়ে কথা বলবো না। এই যে সনকা হসপিটালের কথা উঠলো, কে সনকা হসপিটালের আসল মালিক? যে সনকা হসপিটালের বিনয় মিশ্র, অভিষেক ব্যানার্জির এই কয়লা পাচারের পার্টনার, ওই অভিষেক ব্যানার্জির কয়লা পাচারের বিজনেস পার্টনার বিনয় মিশ্র যে হাসপাতালের মালিক ছিল, সে নাকি এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই সনকা হসপিটাল বেশির এই ইভেন্টের স্পন্সার। এই শতদ্রু দত্তকে নিয়ে নাকি আমাদেরকে এখন সমালোচনা করতে হবে। এখন শতদ্রু দত্ত খারাপ হয়ে গেল, যখন রোনাল্ডিনোকে নিয়ে অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়ে ছিল শতদ্রু দত্ত, তখন ভগবানের বাচ্চা ছিল শতদ্রু দত্ত। এখন হাতের বাইরে চলে গেল বলে এখন খারাপ হয়ে গেল। এখন আমাদেরকে অভিষেককে ছেড়ে আর মমতা ব্যানার্জিকে ছেড়ে অরূপ বিশ্বাসকে ছেড়ে এখন শতদ্রু দত্তকে নিয়ে আলোচনা করতে হবে। দেখুন, আমি এখানে বলছি একটা কথা, এটা না প্রশ্নটা খালি মানে ডেফিনেটলি মেসিকে দেখতে পেয়ে না পেয়ে অনেকের খারাপ লেগেছে। কোটি কোটি টাকার এখানে দুর্নীতি আছে। দুর্নীতি তদন্ত করার জন্য কাকে অ্যাপয়েন্ট করেছেন? অসীম রায় বলেছেন জাজকে। জানেন কে এই অসীম রায়? রিটায়ার করার পর থেকে একদিন বাড়িতে বেকার হয়ে বসে থাকেননি। 2011 সালে রিটায়ার করেছেন। 2011 থেকে 2025 মমতা ব্যানার্জি জুতো মাথায় নিয়ে করে কমে খাচ্ছেন। আমি এই ভাষায় 13তে রিটায়ার করেছেন। আমাকে আমার বিরুদ্ধে আমি জানি না কি জাজ রিটায়ার করে যাওয়ার পরে বললে ডিফেমেশন কিছু হয় না তো? তাহলে আরে হলে হবে, কি করা যাবে? 2013 রিটায়ার করেছেন। 18, 20, 22, 25 বছরের ছেলেমেয়েরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, কাজকর্ম নেই, আর এগুলো সব 3 কুল পার করে 1 কুলে গিয়ে ঠেকেছে। এখনও মমতা ব্যানার্জির চটি মাথায় নিয়ে করে কমে খাচ্ছে। আজকে এই কমিটির চেয়ারম্যান, কালকে সেই কমিটির চেয়ারম্যান, মাস গেলে মাইনে তুলছে। এরা করবে তদন্ত? কেন মমতা ব্যানার্জির ভাইপো আকাশ ব্যানার্জি, তার পরিবার, কেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বউ জুই বিশ্বাস, তার 2 মেয়ে থেকে শুরু করে মমতা ব্যানার্জি আর অরূপ বিশ্বাসের 14 গোষ্ঠী কী করতে মাঠের মধ্যে দাঁড়িয়েছিল, তার তদন্ত এরা করবে? যারা মমতা ব্যানার্জি ছুঁড়ে দেওয়া রুটির টুকরো খেয়ে বেঁচে আছে, এরা তদন্ত করবে? সেই তদন্তের দিকে আমরা তাকিয়ে থাকবো? এ সমস্ত ফালতু কথা বলে, এসব আজাইরা কথা বলবে আর আমরা সব ভুলে বাড়ি চলে যাবো। দেখুন, আমার কথাকে আমি শেষ করতে চাই যেটাকে বলে, দেখুন সমস্যাটা না এখানে খালি একটা ওই 2-3 ঘন্টার মেসিকে দেখতে পাওয়া না পাওয়ার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে পশ্চিমবাংলায় এই যারা সর্বগ্রাসী একটা দলতন্ত্র, প্রথমে এরা বলেছিলেন যে পঞ্চায়েত বিরোধী শূন্য করতে হবে, পুরসভা বিরোধী শূন্য করতে হবে, সেখান থেকে হলো সমস্ত কলেজের স্টুডেন্টস ইউনিয়ন তৃণমূলকে চালাতে হবে, সমস্ত সমবায় দখল করতে হবে। বাড়তে বাড়তে এখন এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে না, এই যে চেহারাটা যেটা আমরা দেখলাম, আমরা ইনশর্ট কি দেখলাম? সাধারণ মানুষের এক জায়গায় আর তৃণমূলের নেতা মন্ত্রী তাদের পরিবারের প্রিভিলেজ অন্য জায়গায়। এটা আমরা আমাদের সমাজে কোন ক্ষেত্রে দেখি না বলুন তো? আপনি গোটা বাংলায় এমন একটা পুজো কমিটি দেখাতে পারবেন না যে পুজো কমিটির মাথায় এখন তৃণমূলের লোকেরা বসে নেই। গোটা বাংলা যতগুলো ক্লাব আছে, পাড়ার গানের অনুষ্ঠান, মানে এত বড় ওয়াসপর্দা, কোনো আর্টিস্ট সে আরজি করের ঘটনার প্রতিবাদ করেছে বলে একটা 3.5 বছর চুরির কেসে জেল খাটা মুখপত্র দাঁড়িয়ে হুমকি দিচ্ছে, ফেসবুকে নির্দেশ দিচ্ছে যে যেহেতু এরা আরজি করের ঘটনার প্রতিবাদ করেছিল সেহেতু একে কোনো অনুষ্ঠান করানো যাবে না, এবং তারপরে তার একটার পর একটা অনুষ্ঠান বাতিল হচ্ছে। সমাজের সমস্ত ক্ষেত্রে সর্বগ্রাসী একটা রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে মমতা ব্যানার্জি। নজরুল ইসলামের জন্মদিন, নজরুল ইসলামের পাশে মমতা ব্যানার্জি। কোথায় আপনার হয়তো ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের পাশে মমতা ব্যানার্জি। এমনকি ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে দেখবেন পুরসভা হোর্ডিং করেছে, যে পুরসভার হোর্ডিংয়ে মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। মানে কোথায় নেই এই যে সমাজের যে একটা সর্বগ্রাসী, মানে সমাজে কোনো ব্রিদিং স্পেস নেই। আপনি সিপিএম মানে এদের মানে নোংরামিটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে, আপনাদের মনে থাকবে যে চাকদা একবার হলো, তার পরের বছর দমদম পার্কে হলো দুর্গা পুজো, 12বারই পুজোর প্যান্ডেল। একটা পুজো আচ্ছা আমরা জানি যে ঠিক আছে, তো লোকের মধ্যে দলাদলি থাকবে, ঝামেলা থাকবে, কিন্তু পুজো আচ্ছা যা হবে পাড়ার সব লোক মিলে একসাথে অংশগ্রহণ করবে, আনন্দ করবে, হুল্লোড় করবে। এই যে এই তৃণমূলের দাদা বলছিলেন যে আমরা তো আশা করেছিলাম বিরোধীরাও সব এক জায়গায় থাকবে, তো আমরা তো চিরকাল জেনে এসেছিলাম যে দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, মহরম, ভাইফোঁটা, এর মধ্যে রাজনীতি হয় না, দলাদলি হয় না। একটা পুজো হচ্ছে মানে প্যান্ডেলের মধ্যে দুর্গা ঠাকুরের মূর্তি বানিয়েছে, দুর্গা ঠাকুরের মূর্তিটা মমতা ব্যানার্জির আদলে, নীলপা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, হাতে সরকারি ফাইল নিয়ে। চাকদায় হলো, পরের বছর দমদম পার্কে হলো। মানে মানসিকতাটা কি? মানসিকতাটা হচ্ছে ভাই তুমি যেই হয়ে থাকো না কেন, তুমি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি যেই হও, প্যান্ডেলে এসে পুষ্পাঞ্জলি দিলে আমাদের দিদির সামনে দেবে, দিতে রাজি থাকলে দাও, নাহলে ফটো, তোমার জন্য 12বারই পুজো নয়। এই যে সমাজের সমস্ত জায়গা এরা এরকমভাবে তার দখল করে নিয়েছে, কত একটা ভোটে জিতেছে বলে, যেভাবেই জিতুক না কেন ভোটে জিতেছে বলে, ওদের এই সামাজিক দখলদারিটাকে আমরা আর কতদিন বরদাস্ত করব? এবং আমি সবশেষে আপনাদেরকে একটা জিনিস, আমি সুভাষ চক্রবর্তী ইত্যাদি নিয়ে অনেক কথা শুনলাম, নাকি টাইমস অফ ইন্ডিয়া না কোন কাগজে বললেন রিপোর্ট বেরিয়েছিল, আমি দেখলাম ওদের এক জেলখাটা মুখপত্রকেও নাকি মারাদোনা মরে যাওয়ার পরে স্বপ্নে এসে বলে গেছিলো যে আমি সুভাষ চক্রবর্তীর ওপর খুব বিরক্ত ছিলাম ইত্যাদি। তো আমি এক হচ্ছে ঋতুদা, তুমি তো 2008-এ যখন এসেছিলেন মেসি, আমার তো যতদূর মনে পড়ে তুমি তো তখন সব ইভেন্ট কভার টভার করেছিলে, কোনো একটা ছবি কেউ দেখাতে পারবেন না
কি আপনি সুভাষ চক্রবর্তী বলুন, কি বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, গৌতম দেব বলুন, মানব মুখার্জি বলুন, অশোক ভট্টাচার্য বলুন, যারা সেই সময় ছিলেন, একটা কোনো সিপিএমের নেতার, কারো কোনো মন্ত্রীর, কারো ছেলে মেয়ে বউ ভাগ্নি ভগ্নিপতি কারোর একটা ছবি দেখাতে পারবেন মানবতার ত্রিসীমানায়? একটা ছবি কেউ দেখাতে পারবেন? 50 টাকার টিকিট নিয়ে লোকে যুবভারতীতে গিয়ে মারাদোনাকে দেখেছিল, 50 টাকার টিকিট নিয়ে। যাই হোক, আমি সেসবের মধ্যে যাচ্ছি না, আমি আমার কথাকে শেষ করছি যেটা বলে, সুভাষদা মারা যাওয়ার পরে অগস্ট মাসের 2009 সালের 3রা অগস্ট অনেক জায়গা থেকেই কন্ডোলেন্স লেটার আসে, কন্ডোলেন্স নোট আসে ইত্যাদি। তার মধ্যে একটা কন্ডোলেন্স নোট আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। টু মিসেস রমলা চক্রবর্তী অ্যান্ড ফ্যামিলি, কলকাতা, ইন্ডিয়া। ডিয়ার মিসেস চক্রবর্তী, we are deeply shocked at the sudden demise of Sri Subhash Chakraborty. He gave all of us memories too beautiful to forget and the unforgettable experience of meeting your beloved people and country. We will be forever grateful to him. Please accept our condolences and be strong and patient during this turbulent period. Regards, Maradona's family. মেল করে মারাদোনার পরিবারের পক্ষ থেকে সুভাষদার জন্য কন্ডোলেন্স রেজলিউশন পাঠানো হয়। চুরির কেসে 3.5 বছর জেল খাটা মুখপত্র, যাদেরকে যখন কলার ধরে মারতে মারতে, কোনো সিবিআই ইডি নয়, ওর দিদির পুলিশ যখন মারতে মারতে প্রিজন ভ্যানে তুলছিল, তখন পাশের বাড়ির লোক দাঁড়িয়ে জানলায় দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। এই সমস্ত থার্ড ক্লাস সামাজিক আবর্জনা, এদের কাছ থেকে শুনতে হবে যে সুভাষ চক্রবর্তীর ওপর নাকি মারাদোনা বিরক্ত ছিলেন। সুতরাং গোটা পশ্চিমবাংলা জানে পশ্চিমবাংলায় এই টক্সিক ভিআইপি কালচার কীরকমভাবে সমাজের প্রতিটা অংশকে গ্রাস করেছে। প্রশ্নটা হচ্ছে এইটাই চলবে নাকি এটা পাল্টাবে? ধন্যবাদ। ধন্যবাদ শতরূপকে। জমে উঠেছে আমাদের বিতর্ক। আমি শতরূপের কাছে একটা ব্যাপারে অবশ্যই ক্ষমাপ্রার্থী। হ্যাঁ, সেই সময় দাঁড়িয়ে শতদ্রু সম্বন্ধে দেওয়া তথ্যটা ভুল ছিল। এবার আসা যাক পৈলানের ব্যাপারে। মানে রাজশেখর বসু একটা খুব ইন্টারেস্টিং গল্প লিখেছিল। গল্পটার নাম হচ্ছে শ্রী সিদ্ধেশ্বরী প্রাইভেট লিমিটেড। চিট ফান্ড বলতে এক্স্যাক্টলি কী বোঝায় না সেটা ওখানে লেখা আছে। তখন পৈলান গঙ্গা জল বিক্রি করতো না। 2008 সালে পৈলান পার্ক বলে একটা এস্টেট ছিল, এবং মহেশতলা, যেটা পরবর্তীকালে ইন্ডিয়ান অ্যারোজ হয়েছিল, IFA অধীনস্থ একমাত্র পৈলান অধিকৃত ক্লাব 2011 সালে, ওই স্কুলটার ওপর। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2, ডিউ ডিলিজেন্স বলে একটা কথা আছে। আমার মেয়ের বিয়েতেও আমি কাকে ক্যাটারিংয়ে দেবো তার আগে আমি দেখে নেবো ক্যাটারিংয়ের কী ট্র্যাক রেকর্ড আছে। আজকে শতদ্রুর ট্র্যাক রেকর্ড নিয়ে কথা হচ্ছে, ঠিক যে যুক্তিতে, সেই যুক্তিতে পৈলানের ট্র্যাক রেকর্ড নিয়েও কথা হওয়া উচিত। শতরূপ ছবির কথা বলল, যে একটা ছবি দেখাতে পারবেন আমাদের যে সুভাষ চক্রবর্তী বা আমাদের দলের কেউ ছিল? আমি একটা ছবি দেখাই, যদি আপনাদের পক্ষে দেখানো সম্ভব হয়। শতরূপ যে হাতের কথা বলছিল, হাতটা কত দূর নামবে, সুভাষ চক্রবর্তীর হাতটা দেখবেন কত দূর নেমেছিল। আপনাদের জানা থাকবে মুখ্যমন্ত্রীর পরিবার উপস্থিত হয়েছিল ওখানে ডায়মন্ড হারবার এফসির কর্মকর্তা হয়ে। আমি একটু চলে যাব শতরূপের কাছে। আমি জানি শতরূপের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য একটা আবেগের নাম, তার কারণ আমি সেই ছবিটা আমার চোখে জল করে ভাসে, যে তরুণ শতরূপ, তখন আরও তরুণ ছিল, এখন বৃদ্ধ বলছি না, কিন্তু তখন আরও তরুণ ছিল, আরও বেশি অনেকের হার্টথ্রব ছিল। সেই শতরূপ, বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভা নির্বাচনে শতরূপ সেবার প্রতিদ্বন্দ্বিতা করছে, বুদ্ধদেব বাবু জিপে দাঁড়িয়ে আছে। অনেকে বলেন শতরূপ যে বুদ্ধদেব বাবু শেষ দিকে, বাম জমানার শেষ দিকে, এই যে ক্ষমা চেয়েছেন, এটা কোথাও যেন যখনই শাসক ক্ষমা চাইতে শুরু করে তখন শাসকের ভিত নড়বড়ে হয়ে যায়। এক, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1.5 দশক ছুঁই শাসন ক্ষমতায় এই প্রথম ক্ষমা চাইলেন। দ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে তাকে গাড়ি ঘুরিয়ে চলে আসতে হলো, এবং রাজীব কুমারের মতো IPS অফিসার, আমি সাংবাদিক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, IPS অফিসার হিসেবে তিনি ভারতবর্ষের অন্যতম সেরা IPS অফিসার, এটা সবাই জানে, তাকে শোকজ করা, ক্রীড়ামন্ত্রীকে সরে যাওয়া, কোথাও কি একটা বিরাট কোনো ইঙ্গিত দিচ্ছে? সে হতে পারে দিচ্ছে, তবে আমার নিজের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় মূলত রেগে গেছেন ওনার ছবিটা তোলা হলো না বলে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর ছবি তোলা হলো, দিল্লির মুখ্যমন্ত্রীর তোলা হলো, বম্বের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তোলা হলো, আমারটা মিস হয়ে গেল। আমার ধারণা মূলত ওটাই কারণ, কারণ উনি কোনো বাংলা সিরিয়ালের হিরোইনকে ছাড়েন না, আর এখানে মেসি হাতের কাছে এসে ফসকে গেল, কার ভালো লাগে বলুন? আমি 2-3টে কথা বলছি। এক, যেটা অভিষেক যেটা বললো, পৈলানের ইনভেস্টমেন্ট, মানে ওদের বিজ্ঞাপন দেওয়া এবং ডিউ ডিলিজেন্স, কেউ যদি মানে আমাকে বিজ্ঞাপন দেয়, ঠিক কথা, আমার তো তার 14 পুরুষ দেখে নেওয়া উচিত 100 বার। এবার তো আমার কোন দিন চিন্তা হচ্ছে, গণশক্তিতে মনে করুন কেউ পাত্রপাত্রী কলমে বিজ্ঞাপন দিল, দেখে বিয়ে করলো, করে তার ডিভোর্স হলো 3 বছর পরে, তখন অভিষেক বলবে যে কী ব্যাপার, তোমরা পাত্রপাত্রী কলমে বিজ্ঞাপন ছাপলে, দেখে নিলেন ওরা কম্প্যাটেবল কিনা, একসঙ্গে থাকতে পারবে কিনা। তবে যাই হোক, ডিউ ডিলিজেন্সটা
যদি আমাকে এখন দেখতেই হয় তাহলে মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, মুকুল রায় সবার ডিউ ডিলিজেন্সের দায়িত্ব অভিষেকের পার্টির ঘাড়ে এসে পড়বে। সুতরাং আমি তার মধ্যে যাচ্ছি না। আমি দু তিনটে কথা বলছি। এক, যেটা দাদার ওই অরূপ বিশ্বাসের হাত নিয়ে আর সুভাষ চক্রবর্তীর হাতের একটা কম্প্যারিজন করলেন, দেখুন সুভাষ চক্রবর্তীর হাত কোথায় গেছিল জানি না, কিন্তু সেখানে যাওয়ার জন্য কিন্তু মারাদোনা মাঠ ছেড়ে চলে যাননি, আর মেসি কিন্তু চলে গেছিলেন। কেমন? তবে আপনি আমার কথাকে খারাপভাবে নেবেন না, আমি কিন্তু কোনো খারাপ অর্থে বলিনি। আমি বলতে চাইছিলাম যে হাতটা অরূপ বিশ্বাসের নামতে নামতে আস্তে আস্তে পকেটের দিকে যাচ্ছিল, তো মেসি হয়তো পকেটমারি হয়ে যেতে পারে। তৃণমূলের সম্পর্কে নিশ্চয়ই এসছেন, যখন খোঁজখবর নিয়ে এসছেন, পকেটমারি হয়ে যাওয়ার ভয় হয়তো চলে গেছে। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। 2 নম্বর কথা হচ্ছে, দেখুন আমি যেটা উনি বললেন যে অভিষেক ব্যানার্জির ওটা ঠিক আছে, উনি মেনেই নিলেন যে ওটা ডায়মন্ড হারবার এফসি কোনো ক্লাব না, বেসিক্যালি একটা পরিবারের বাচ্চাদের পিকনিক করার জায়গা। তো তার অভিষেক ব্যানার্জির ফ্যামিলি মানে ডায়মন্ড হারবার এফসির মালিক, ভালো কথা, তারা ওখানে ছিল। আচ্ছা, জুই বিশ্বাসের 2 মেয়ে, এরা কোন এফসির কর্মকর্তা? এবং যেটা তরুণ যদি মানে হোয়াট ই রাইটলি পয়েন্টেড আউট, মানে মেসি বা এই ধরনের ভিভিআইপি, ধরুন আমি বলছি ধরুন রাহুল গান্ধী হোক কি নরেন্দ্র মোদী হোক, মানে এই লেভেলের হাই সিকিউরিটি ইয়েতে যারা থাকেন, তাদের তো একেবারে কারা তার ত্রিসীমানায় থাকবে, সে তো ইস্যু করার ক্ষমতা কোনো শতদ্রু দত্ত ঠাকুরদারও নেই। সেটা করতে পারে একমাত্র পুলিশ। তার মানে জুই বিশ্বাসের নামে ওই কার্ডটা, কি জুই বিশ্বাসের 2 মেয়ের নামে ওই কার্ড, বা সো অন অ্যান্ড সো ফোর্থ, অভিষেক ব্যানার্জির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলারের নামে ওই কার্ড মমতা ব্যানার্জির পুলিশ ইস্যু করেছিল, তাই তো? অন্য কেউ তো করতে পারে না। 3 নম্বর কথা আমি এখানে বলছি, দেখুন আমার যেটা বক্তব্য ছিল সেটা হচ্ছে যে ময়দানের প্রতিটা ক্ষেত্রে, মানে আমি বলার এর আগে সমাজের ক্ষেত্রে বলেছেন, ধরুন ময়দানের ক্ষেত্রে, ধরুন আমরা অমিত শাহ ছেলের সমালোচনা করাই উচিত, যে তার সাথে ক্রিকেটের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, বাবা এই জায়গায় যাওয়ার পরে সে এখন বিসিসিআইয়ের মাথায়, তারপর আইসিসিআইয়ের মাথায় বসে গেছে, করাই উচিত সমালোচনা। আচ্ছা আপনি বলুন তো, মমতা ব্যানার্জির এই ভাইগুলো, বাবুন ব্যানার্জি, অজিত ব্যানার্জি, এদের কি কন্ট্রিবিউশন খেলায়? আজকে মোহনবাগানের ফুটবল সচিব বাবুন ব্যানার্জি, কোথায় হকি অ্যাসোসিয়েশন, সুইমিং অ্যাসোসিয়েশন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন, টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, বাস্কেটবল অ্যাসোসিয়েশন, সবের মাথায় বসে আছে। ইভেন মমতা ব্যানার্জির দলের লোকও নয়, ওর পরিবারের লোক, ওর ভাইয়েরা। এই ভাইগুলোর মুখ দেখেছেন বাবুন ব্যানার্জি, অজিত ব্যানার্জির? এরা ছোটোবেলা কোনোদিন স্কুলে স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে এদের মুখ দেখে মনে হয় না। তারা গোটা বাংলার সমস্ত ক্রীড়া সংস্থার মাথায় বসে হয়েছে। এই যে ময়দানটাকে এরা গিলে খেয়েছে, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা প্রতি বছর করে খাচ্ছে, এইটার একটা রিফ্লেকশন আমরা সেদিন দেখেছি। এখানে মেসির নামটা জড়িত বলে খবরটা এত বড় হচ্ছে, আমরা এখানে আলোচনা করছি। আর দেখুন আমার শেষ কথা আমি আপনাদের এখানে বলছি, দেখুন এই যেটা আমি এর আগেও বললাম, যে শতদ্রু দত্ত যখন অভিষেক ব্যানার্জির সঙ্গে ডায়মন্ড হারবারে রোনাল্ডিনোকে নিয়ে স্টেজে দাঁড়িয়ে থাকতো, কি সুভাষ ওই কী নাম ওই সুজিত বোসের সাথে যখন মূর্তি ফুর্তি বানাতো, তৃণমূলের কলকাতার কাউন্সিলরকে নিয়ে যখন বিদেশে বেড়াতে গেছিলো, তখন শতদ্রু দত্ত ভালো ছিল, এখন শব্দ শতদ্রু দত্ত, ঠিক আছে ভালো কথা, আমি তাও মেনে নিচ্ছি। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, যারাই আমাদের এই আলোচনাটা এমনিও শুনছেন, বাইরে মানে সোশ্যাল মিডিয়াতেও যারা দেখছেন বা ইয়েতে, বলুন তো আজকের তারিখে পশ্চিমবাংলায় কোন এমন ব্যবসাদার আছে যে পশ্চিমবাংলায় যে কোনো একটা কাজ যদি করতে যায়, আর তার কাছে যদি তৃণমূলের কিছু নেতা মন্ত্রীর ফোন যায় যে আমার বউ ওখানে যাবে, আমার শালি ওখানে যাবে, আমার নাতি ওখানে যাবে, আমার এতগুলো পাস লাগবে, আমার অতগুলো লাগবে, একজন তৃণমূল নেতার যদি এই ফোনটা তার কাছে যায়, পশ্চিমবাংলার কোন এরকম ব্যবসাদার আজকের তারিখে আছে যে তার এই মানে নির্দেশসমূহ আবদারটাকে না রেখে পশ্চিমবাংলায় ব্যবসা করবে? আমি খুব সহজ ভাষায় জিজ্ঞেস করছি। শতদ্রু দত্তকে আমি জীবনে কোনোদিন সামনে থেকে মুখও দেখিনি, আমার ধারণা নেই ওর সাথে কার কী ব্যাপার লেনদেন ছিল না ছিল, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে আজকের তারিখে আপনারা বাস্তবে এটা বিশ্বাস করেন যে পশ্চিমবাংলার কোনো ব্যবসাদারের পক্ষে তার কাছে যদি অরূপ বিশ্বাসের বক্তব্য, ভাই আমি ক্রীড়ামন্ত্রী কিন্তু আমার ভাইয়ের 2 মেয়ে সহ আমি ঢুকবো, আমি রাজ চক্রবর্তী মানে আমার বউকে ওর পাশে দাঁড় করিয়ে ছবি তুলে দিতে হবে, আমি অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলার, আমার অফিস থেকে কতজন যাবে, তারা সবাই মেসির পাশে ওই হরিলুটে বাতাসা ধরার মতো করে দাঁড়িয়ে থাকবে, যদি ফোনটা যায় তার কথা না রেখে পশ্চিমবাংলায় আজকের তারিখে ব্যবসা করতে পারে, এরকম যদি কোনো ব্যবসাদার হাত তুলে বলতে পারে তার এই ক্ষমতা আছে, তো ভালো কথা। আমি যদি ভুল হই তাহলে ভুল, তাহলে যারা শুনছেন তারা বিচার করবেন যে আমি ভুল কথা বলেছি। ধন্যবাদ। সবাই অনেকভাবে বিষয়টা দেখছে, কিন্তু এটা তো ঠিক, শাসক 1.5 দশকে নিজেকে প্রভু ভাবতে শুরু করেছে, এটা অন্তত যারা স্টেডিয়ামে ছিল তারা মনে করছেন। দাদা ওই পাস নিয়ে ঢুকে যাওয়ার যে সীমানা বা যে স্কোপ, সেটা সবাই নিয়েছে। হয়তো আমি তুমি হলেও মেসির সাথে সেলফি তুলতে চাইতাম, আমরা যে যেতে পারিনি, আমাদের যে যাওয়া উচিত নয়, সেইটার জন্যই তো প্রশাসন, তো সেখানে প্রশাসন ফেল করেছে। আর একটা খুব ইম্পর্টেন্ট দিক আমি তুলে ধরছি, তোমার কোনো মামা মেশো তৃণমূলের মন্ত্রী আছে? তোমার কোনো মামা বা মেশো তৃণমূলের মন্ত্রী আছে? তাহলে চাইলেও পারতে না, ইচ্ছে তো সবার করে। তবে একটা জিনিস হলফ করে বলতে পারি, যদি কোনো তালিকা তৈরি হয় গোটা বিশ্বে, আর্জেন্টিনা মারাদোনা মেসিকে সবচেয়ে কারা প্রাণ দিয়ে জান দিয়ে ভালোবাসে, তারা হচ্ছে এই কলকাতা
এই বঙ্গদেশ। দুঃখের বিষয়, কলকাতার নাম শুনলেই মেসি বোধহয় জ্বরে আক্রান্ত হবেন।